ওই চল কোথায়? ঘুরতে। না, ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস করে একদম আইনস্টাইন হয়ে যাবি না? তাও মিস দিব না। তুই যাবি কি না? না। মালিকেন? যাবি কি না? না। ওই মানে কি? ওয়েট, আসছি। বলেই 2 মিনিট পর কোথা থেকে এক লাঠি নিয়ে সামনে হাজির। এবার বল যাবি কি না? না গেলে কি ওইটা দিয়ে পিটাবি? না, তোর মাথায় একটা বাড়ি দিব। হি হি হি, আগে বলবি তো। কোথায় যাবি শুধু বল। পার্কে। কত রোদ, তুই যদি কালো হয়ে যাস। তবে নদীর পাড়ে চল। পার্কেই ভালো। অতপর ছাদের ক্লাস বাদ দিয়ে বালিকার সাথে রিকশায় করে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। যখন পৌঁছালাম তখন পকেটে মানিব্যাগ উধাও। নিরীহ দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে বললাম, মানিব্যাগ বলে বাসায় রেখে এসেছি। ওকে, আমি ভাড়া দিয়ে দিচ্ছি। তারপর বালিকে রিক্সা ভাড়া দিয়ে 2টা কোন আইসক্রিম কিনে 200 টাকার টিকিট কেটে পার্কে আমায় সহ প্রবেশ করলো। আফসোস, বসার সব ব্রেঞ্চগুলো কাপলদের দখলে। মেয়েটা অবশ্য কম যায় না, গাছের নিচে ঘাসের উপরেই বসে পড়লো। আজব ব্যাপার, আমাদের ফলো করে যতগুলো কাপল দাঁড়িয়েছিল তারাও একটু পর এক এক করে বসে পড়লো। রাফি চল একটা গেম খেলি। কি গেম? তুই আমায় আইসক্রিম খাইয়ে দে, আমি তোকে খাইয়ে দেই। কি? এ কেমন গেম? বুঝবি না, ভালোবাসার গেম। মানে কি? মানে আই লাভ ইউ। শুনে পুরাই অবাক হয়ে গেলাম। হঠাৎ করে মেয়েটার হলো কি? আমি তোকে ভালোবাসি। তুই জাস্ট আমার ফ্রেন্ড। একটা মেয়ে হয়েও নিজের মুখে কথাটা বলেছি, এটাই অনেক। তো বেশি ভাব নিবি না। কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর উঠে চলে আসতে যাব, তখনই নিধি হাত টেনে বসিয়ে দিল। কোথায় যাস? বাসায়। আমায় কি তুই ভালোবাসিস না? তোর আর আমার মাঝে ডিফারেন্সটা দেখ। ভালোবাসা কোনো ধর্ম মানে না। আমরা রিলেশন করে সেটা পরিপূর্ণতা দিতে হলে যে কোনো একজনের পরিবারকে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে, সেটা অবশ্যই বুঝতে পারছিস। আমি যদি আমার সব কিছু ছেড়ে তোর কাছে আসি, তুই আমায় গ্রহণ করবি? এত সহজে সব কিছু ভেবে ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আমি 3 বছর ভেবেই আজ ডিসিশন নিয়েছি। মানে? তোর সাথে বন্ধুত্বের পর কেমন এক ভালো লাগা কাজ করতো, সেখান থেকে কখন ভালোবাসার সৃষ্টি হয়েছে নিজেরও অজানা। আমায় তবে একটা দিন ভাবতে দে। সারা জীবন ভাব, কিন্তু উত্তর হ্যাঁ হওয়া চাই। এবার আইসক্রিমটা শেষ কর। হুম, তুই আমায় খাইয়ে দে, আমি তোকে খাইয়ে দিই। কি আর করার, বালিকের কাছে হার মেনে দুজন দুজনকে আইসক্রিম খাইয়ে দিতে লাগলাম। আমাদের থেকে কিছু দূরে এক মেয়ে ওর বয়ফ্রেন্ডকে বলতে লাগলো, দেখছো ওদের দুজনের মাঝে কত ভালোবাসা। কথাটা শুনে আমি আর নিধি দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে দিলাম। ওই চল ফুচকা খাবো। মাত্রই তো আইসক্রিম খেলাম। হুম, এখন ফুচকা খেলে সমস্যা কি? না, তোর বাবার ব্যাংক ব্যালেন্স কি রাতারাতি বেড়ে গেছে নাকি? হ্যাঁ, চল তো। অতপর পার্কের ভেতর 20 টাকা প্লেট ফুচকা 50 টাকা দিয়ে খেলাম। হালার ফুচকাওয়ালারও ফায়দা বোঝে। তারপর পার্ক থেকে বেরিয়ে বাড়ি যাবার পালা। নিধি, হুম। হেঁটে বাড়ি যাব? না, এই নে তোর মানি ব্যাগ। মানে কি, এতক্ষণ সব আমায় টাকায় খেলাম না তো? তো এত মহান কাজ করলি কেন? বুঝবি না, রিক্সা থেকে টেকনিক করে সরিয়ে নিয়েছি। বালিকার কথা শুনে অতি দুঃখের সাথে রিকশায় করে বাড়িতে রওনা দিলাম। দিনটা যা হোক, রাতে পড়লাম মহাবিপদে। নিধিকে কি জবাব দিব? তখনই মাথায় বুদ্ধি এলো, যদি কোনো অন্য ধর্মের মেয়েকে বিয়ে করে মুসলিম বানানো যায় তবে জান্নাত নিশ্চিত। লোভ হোক বা ধর্মের প্রতি শ্রদ্ধা, নিধির সাথে প্রেম করে বিয়ে করার কথাটা মনে গেঁথে গেল। মহা খুশিতে পরের দিন ভার্সিটিতে গেলাম। নিধিকে পেয়ে ডাক দিলাম। তাকে দেখে মনে হলো মেয়েটার মন খারাপ। নিধি, তোকে একটা কথা বলতে চাই। তার আগে আমি তোকে একটা কথা বলতে চাই। বল। কাল যা করেছিস সব কিছু একটা নাটক। আসলে তোর মনটা পরীক্ষা করে দেখলাম। আই এম সরি। উফস, মনটা নিজেরই খারাপ হয়ে গেল। তবে সেটা কোনো ব্যাপার ছিল না। তো তুই কি বলতে চাইলি? না, তেমন কিছুই না। আজ তুই ফুচকা খাওয়াবি সেটা।
ওকে চল। ব্যাস, তারপরে মেয়েটার সাথে শেষবারের মতন ফুচকা খেলাম। পরবর্তীতে নিধিকে এড়িয়ে চলতে লাগলাম, কারণ ভালোবাসা আমার জন্ম ছিল, তবে সেটা আর গাঢ় করতে চাইছিলাম না। এর মাঝে অনন্যা নামে এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে গেল। ভাগ্যক্রমে নতুন ম্যাডামও হিন্দু ধর্মের। আস্তে আস্তে অনন্যার সাথে বন্ধুত্ব যতই ঘনিষ্ঠ হলো, নিধি ততই দূরে সরে যেতে লাগলো। রাত তখন 12টায়। কি একটা অবস্থা! জ্যোৎস্নাহীন আকাশে কালো অন্ধকারে আসন্ন চারপাশ। আমিও মহাঘুমে ব্যস্ত। তখনই বালিশের পাশে মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে অবাক হলাম। এখন নিধি কোন দরকারে কল দিতে পারে? ব্যাপারটা জানতে কল রিসিভ করলাম। হ্যালো। তুই এক্ষুনি আমার বাসার সামনে আয়। এত রাতে? পাগল নাকি? 20 মিনিটে আসবি। আমি বাড়ির নিচে অপেক্ষা করছি। কেন? মোবাইলে বল। আসতে বলছি, আয়। ওকে, দেখছি। তোর দেখার গুষ্টি মারি, তাড়াতাড়ি আয়। টর্চ হাতে বেরিয়ে পড়লাম। নিঝুম এক গা ঝুমঝুম রাতে। চারিপাশে একটা কুকুর পর্যন্ত নেই। অদ্ভুত এই ভয়ঙ্কর রাত। এই রাত থেকে সবাই গা ঢাকা দিয়েছে। এরই মাঝে সোজা পথে ধরে একলা পথিক নিধির বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলেছি আমি। পৌঁছে নিধিকে কল দিতেই বালিকে নিচে নেমে এলো। অনন্যার সাথে তো ভালোই জমিয়েছিস। খুব ভালো বন্ধু। শুধু বন্ধু? পুরো ভার্সিটি তো জানে তোর গার্লফ্রেন্ড। আই ডোন্ট কেয়ার। অনন্যার সাথে আর কথা বলবি না। কেন? এমনি। এই বলার জন্য ডেকেছিস? ভালোবাসি। এবার কোন পরীক্ষা নিবি? সত্যি ভালোবাসি। মজা সব কিছু নিয়ে করা যায়, তবে এভাবে রাতে ডেকে মজা করার কোনো মানেই হয় না। ওই কুত্তা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সব কিছু নিধির নাটক ভেবে চলে আসতে যাব, তখনই বালিকা হাত টেনে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে ধরলো। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ। তারপর ওর কপালে আলতো আলতো করে চুমু এঁকে দিয়ে বললাম, আমিও ভালোবাসি। রাফি, হুম। আজ এই অন্ধকার রাতে চল না ঘুরি। কোথায়? যেদিকে দুই মন চাই। ভূতে ভয় পাস না? তুই পাশে থাকলে কিছুতেই ভয় পাই না। তারপর নিধির হাত ধরে অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে দুজনে হারিয়ে গেলাম। ওই হ্যান্ডসাম, কোথায় যাও? হ্যাঁ, এত মাঞ্জা মেরেছো কেন? সবেমাত্র জুতোর লেসগুলো বাজছিল আলভি, তখনই জেসিয়া পাশ থেকে বলে উঠল কথাটা। জেসিয়ার হাজব্যান্ড আলভি, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বয়স 28। সপ্তাহে এই একদিন শুক্রবার বাইরে ঘোরার সময় পায়। মাঝে মাঝে তার ইচ্ছা হয় পূর্বের সেই জীবনটাই ফিরে যেতে। কত সুন্দরই না ছিল সেদিনগুলো। কলেজ শেষে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, আর বিকেল থেকে রাত 8টা পর্যন্ত যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ানো, ফ্রেন্ডদের সাথে নয়তো কোনো একটা পরিচিত চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া। ভার্সিটি লাইফে গিয়ে সে সব কিছু করার আর সময় হয়ে ওঠেনি। এরপর জব করতে শুরু করে, তারপর জীবিত থেকে বিবাহিত হয়ে যায়। অথচ এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি। ইচ্ছে ছিল চাকরি অবস্থায় বাবার থেকে একটা বাইক নেবে। সে আশা পূরণ হয়েছে, কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াবে সে আশা পূরণ হলো না। এর পূর্বেই সব শেষ হয়ে গেল। জেনিয়াও পিছিয়ে নেই, বিবিএতে পড়ছে সে। ভার্সিটি লাইফের মজা সম্পূর্ণ নিতেও পারল না, অথচ বিয়ের পেরিতে বসতে হলো তাকে। অথচ উভয়েই মেনে নিতে পারে না যে দুজন দুজনের জন্য পারফেক্ট, কারণ দুটি মানুষের মেন্টালিটি ভিন্ন। আলভি যেসব জিনিস লাইক করে না সেটি জেনিয়া লাইক করে, আবার আলভি যেটা লাইক করে জেনিয়া সেটা ডিসলাইক করে। আলভির প্রিয় রং নীল কালো, অথচ জেনিয়ার এসব ভালো লাগে না। আলভির ঠান্ডার মধ্যেও পাখা চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমানোর অভ্যাস, অথচ জেনিয়ার মোটেও সহ্য হয় না। ঘরের দরজা জানালা আটকে লাউড দিয়ে বক্স গান শোনার অভ্যাস আলভির, অথচ জেনিয়ার দম বন্ধ হয়ে আসে। মোট কথা দুজনের শত্রুপক্ষ, তাই দুজনের মধ্যে ভালোবাসার জন্য কোনো কারণ খুঁজে পায় না তারা। জেনিয়া ফ্যামিলির সবার সামনে ভদ্র থাকলেও একদম সবসময় পেছনে পড়ে থাকে আলভির। আর আলভি বেশি কথা বলতে চায় না মেয়েটির সাথে, কারণ তার ধারণা মেয়েটা অসম্ভব ঝগড়াটে। কিছুদিন পূর্বে কি একটা নিয়ে আলভি জাস্ট একটু উঁচু গলায় ভালোভাবেই কে যেন জিজ্ঞেস করেছিল। জেনিয়া সে কি পরিমাণ রেগে গিয়েছিল। আর ঝগড়া তো আছেই, তাই যত কম কথা বলা যায় ততটুকুই ভালো, এমনটাও ভাবে আলভি।
অফিস ছুটি থাকায় আজ বাইরে যাচ্ছিল। ঠিক তখনই জেনিয়ার বাধা। সব কিছুতেই বাধা দিবেই মেয়েটা। লেজটা বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে জেনিয়ার দিকে তাকিয়ে বলে, এটা কেমন কথা? মানজা আবার মারে কিভাবে? একটু কি স্টাইলিশ কিছু পরে বাইরেও যেতে পারবো না নাকি? অবশ্যই না, কারণ এখন তুমি জীবিত নও, বরং বিবাহিত। তাই কোনো মেয়ে যদি চান্স নিতে চায়। মেয়েদের তো কোনো কাজ নেই, আমার সাথে চান্স নেবে? আর মেয়েদের বয়ফ্রেন্ডের অভাব থাকে নাকি যে বিবাহিত ছেলের পেছনে পড়বে? কি আশ্চর্য! তোমার কপালে বিবাহিত কোথায় লেখা রয়েছে? সে যাই হোক, এই বিকেলবেলা কোথায় যাওয়া হচ্ছে? আম্মু জানে তো তুমি বাইরে যাচ্ছ? আজীব, আম্মুকে ডিস্টার্ব করবো কেন? এখন কি আর আমি ছোট নাকি? আমার কি বাইরে ঘুরে বেড়াতে ইচ্ছে হতে পারে না? নাকি বিয়ে করে পঙ্গু হয়ে গেছি? সেটাই। দাঁড়াও, তুমি এক্ষুনি খবর নিচ্ছি তোমার। সবসময় আমার পেছনে পড়ে থাকো কেন? চামচিকে একটা। পরিস্থিতি কি হবে ভেবে দরজায় দাঁড়িয়ে রয়েছে আলভি। শাশুড়ির হাত ধরে ছেলের সামনে দাঁড় করিয়ে বলে, মা দেখেছেন, আপনার ছেলে সে কোন এক অবিবাহিত বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে। আমাকে নিয়ে যেতে বলাই আমাকে খুব বকলো। মুখটা কাদো কাদো করে ফেললো জেনিয়া। এমনিতে দেখতে খুব চমৎকার একটি মেয়ে সে, আর এমন মেয়ে বেশ ভালোই অভিনয় করে মানুষের মন গলাতে পারে। তুই এত খারাপ হয়ে গেছিস, আমি যা কল্পনাও করতে পারিনি। বিয়ে করেছো, এখন নিজের বউকে গলায় ঝুলিয়ে যেখানে পারো নিয়ে যাবে। তোমার বউকে আমি দেখে রাখতে পারবো না। নিজে একটু খেয়াল রাখতে পারো না? যাও বৌমা, তুমি রেডি হয়ে আসো, তোমাকে নিয়েই ওর যেতে হবে। জেনিয়ার জন্যই এতগুলো কথা শুনতে হলো তার। ভেবে প্রচণ্ড রাগ হচ্ছে। দরজায় দাঁড়িয়েই অপেক্ষা করছে জেনিয়ার। রাগের জন্য ইচ্ছা হচ্ছে জেনিয়াকে কোথাও নদী নয়তো সমুদ্রের তীরে নিয়ে গিয়ে পানিতে ফেলে দিক। সেজেগুজে বের হয়ে এলো জেনিয়া। হাজবেন্ডের দিকে তাকিয়ে একটা চোখ মারল। এরপর ভদ্র বউয়ের মতো শাশুড়ির পা ছুঁয়ে সালাম করলো, যার জন্য আলভিকেও কথা শুনতে হলো। দেখেছিস কত লক্ষ্মী, তুই পারবি কখনো এমন হতে? ধপ করে হাঁটু গেড়ে বসে নিজের মায়ের পায়ের কাছে মাথা ঠেকিয়ে বলে, দোয়া করবেন মা, আমি আসছি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় জেনিয়ার। তবুও ঠোঁটে ঠোঁট চেপে থাকে। বাইরে বসে বাইক স্টার্ট দেয় আলভি। জেনিয়ার ব্যাক সিটে বসে হাসতে থাকে। এমনিতে ভালোই বাইক চালাতে পারে সে, অথচ জেনিয়ার জন্য সব কিছু উল্টাপাল্টা হয়ে যেতে থাকে। মাথা ঘুরতে থাকে তার। ব্যাক সিটে বসে হেসেই যাচ্ছে জেনিয়া। আর একটু হলেই অন্য একটা গাড়িতে লেগে যেত। জেনিয়া ব্যঙ্গ করেই বলে, ঠিক মতো বাইক চালাতে পারো না। এখন আমিনা থেকে যদি তোমার গার্লফ্রেন্ড থাকতো, তাহলে খবর নিয়ে ছাড়তো। বাইকটা এক সাইডে ব্রেক করে জেনিয়াকে নামতে বলে। জেনিয়া কিছুতেই নামবে না। আমি কিন্তু এই নির্জন জায়গায় বাইক আর তোমাকে ফেলেই চলে যাব। পেছনে বসে খিক খিক না করে পারলে চুপ করো, নয়তো তুমি চালাও। এবারও দুষ্টুমির হাসি হেসে বলে, আমিও কিন্তু বাইক চালাতে পারি। এই নির্জন জায়গায় তোমাকে একা ফেলে যদি বাইক নিয়ে চলে আসি, সেটা ঠিক হবে কি? রাগে ফুঁসতে থাকে আলভি। ওকে ঠিক আছে, তুমি চালাও দেখি কি এমন বাইক চালাতে পারো। ব্যাক সিটে বসে আলভি আর জেনিয়া সামনে বসে বাইকটা স্টার্ট দিয়ে দ্রুত টান দেওয়ায় আলভি প্রায় পড়েই যাবে এমন অবস্থায় কোনো রকমভাবে জেনিয়াকে ধরে সামলে নেয়। জেনিয়াও কম দুষ্টু নয়, সেও স্পিড কমাচ্ছে না, দ্রুত তো চালাচ্ছে, সাথে একটু একটু ওদিক ঘুরাচ্ছে। আলভি জানতো না জেনিয়া এমনভাবে বাইক চালাতে পারে। জেনিয়া ধীরে চালাও। স্পিড বাড়াতেই থাকে জেনিয়া। আবারও কানের কাছে মুখ নিয়ে বলে, বুঝতে পেরেছি তুমি খুব ভালো চালাতে পারো, এখন থামাও। তোমার ভয় করছে তাই না? আগে বলো। আমি ভয় পাই না। ভয় না পেলে আমাকে এভাবে ধরে বসে আছো কেন? স্পিড কমাও, পেছনে এসে বসো। বাইকটা সাইড করে জায়গা রিপ্লেস করে দুজন বসে। দেখলে, তুমি ভয় পেয়েছো আমার কাছে। বেশি কথা বললে কিন্তু ফেলে দিব। তোমার বউ তোমার পাশে রয়েছে, একটু তো রেসপেক্ট করো। আর কোথায় যাচ্ছি আমরা? কোথায় গেলে একটু চুপ থাকবে তুমি? এমন একটা প্লেসে নিয়ে চলো যেখানে গেলে আমার মনটা শান্ত হয়ে যাবে। একটা নির্জন প্লেসে বাইকটা সাইড করে নেমে দাঁড়ায়। এই প্লেসটা আমার সব থেকে ফেভারিট, বুঝলে জিনিয়া?
এখানে যখন আসি তখন আমার মনটা এই পরিবেশের সাথে মিশে যায়। এই নদীর তীরে বসে ঘুরে আমি অনেক সময় কাটিয়েছি। খুব সুন্দর, কিন্তু তুমি এতটা সুইট প্লেসে আমাকে ঘুরতে নিয়ে এসেছো নাকি মেরে ফেলবা প্ল্যান করেছো? সব সময় কি আমার পেছনে না লেগে থাকলে নয়? কেন, তুমি শোনোনি মা কি বলেছে? আমাকে তোমার গলায় ঝুলে থাকতে বলেছে, কিন্তু আমি সেটা করব না, কারণ আমার তোমাকে ভালো লাগে তাই এত জ্বালায়। তুমি তো শুধু ঝগড়াটাই দেখো, তোমাকে যে এতটা লাইক করি সেটা বুঝবে না কখনোই। সবুজ ঘাসের ওপর বসে পড়ে জেনিয়া। আলভিও বসে পড়ে। মুহূর্তটা যেন থেমে যাচ্ছে। এটা কি বলল জেনিয়া? নদীর বড় বড় ঢেউয়ের দিকে তাকিয়ে রয়েছে জেনিয়া। তুমি যা বললে তা কি সত্যি? কিন্তু আমি যদি ইস্ট হই, তুমি তো আবার তাহলে ওয়েস্ট। জীবনে পারফেকশন বলতে কিছু নেই জানো আলফি। আমার নীল রং ভালো লাগতো না, কিন্তু একটা ব্লু ড্রেস পরে ট্রাই করে দেখলাম, সত্যি এতটাও খারাপ না। তোমার মতোই সব জানালা দরজা লাগিয়ে লাউড সাউন্ড দিয়ে গান বাজিয়ে দেখলাম, সত্যি খুব ভালো লাগছিল। এরপর তোমাকে নিয়ে ভাবলাম, তুমি অতটাও খারাপ ছিলে নও। তোমাকে স্বামী হিসেবে পেয়েছি, এখন শুধু ভালোবাসার মানুষটা হিসেবে সারাটা জীবন চাই। যদি ভালোবাসার মানুষ হিসেবে পেয়ে যাও, তাহলে কি আমার সাথে লেগে থাকা বন্ধ করে দিবে? তুমি চাইলে তাই করব। থাক, তাহলে দরকার নেই। কেন, তুমি আমাকে ভালোবাসতে চাও না? অভ্যাস হয়ে গেছে আমার পেছনে তোমার লেগে থাকা নিয়ে। এটা না করলে কেমন যেন কিছু নেই নেই মনে হবে। আচ্ছা আলফি, আমি যদি না থাকি তোমার কেমন লাগবে? ভাবো আমি দূরে চলে গেলাম। বলতে পারবো না, কিন্তু অনেক কষ্ট হবে। তবে কেন সেটা জানি না। কারণ তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার তা মনে হচ্ছে না। নয়তো এতক্ষণে এই রোমান্টিক একটা প্লেসে কি একটা চুমু পায় না? জেনিয়ার কপালে একটা চুমু এঁকে দিল আলভি। পরিবেশটা এমনিতে অত্যন্ত শীতল, এর মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি ঝরতে লাগলো। জেনিয়া, তোমার ঠান্ডা লাগবে, চলো আমরা একটা কিছুর নিচে দাঁড়াই। না, এখানেই ভিজবো। আর ঠান্ডা লাগলে তুমি আছো না। এতটা ভরসা করছো, আমি কি তোমার বিশ্বাস রাখতে পারবো? জীবনের শেষবারের মতো তোমাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। তুমি কি করবে সেটা তুমি জানো, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে তুমি। দীর্ঘ একটা শ্বাস টেনে হাতটা ধরে বলল, আলভি, আমার কেন যেন নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তুমি কি আমাকে একটিবার জড়িয়ে ধরবে? জিনিয়াকে কাছে টেনে নিয়ে তার শ্যাম্পু করা চুলের ঘ্রাণ নিয়ে কানের কাছে মুখটা নিয়ে বলে, আমি জড়িয়ে নিলে যদি তোমার নিঃশ্বাস নিতে কষ্ট না হয়, তাহলে তুমি সেখানেই থাকো। বন্ধনটা আরো শক্ত করে জিনিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, থ্যাংক ইউ আলভি, এখন আমার একটুও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না। তুমি এমনভাবেই সব সময় আমাকে আগলে রেখো। ওকে মাই হার্টবিট। আচ্ছা আমার সুইট হার্ট।